আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব গাইটনের চ্যাপ্টার 1 এর হোমিওস্ট্যাসিস টপিক। ফার্স্ট আইটেমে এই হোমিওস্ট্যাসিসের ডেফিনেশনটা মাস্ট বি কিন্তু পারতেই হবে এবং ডেফিনেশনটা এখানে ফার্স্টেই দেওয়া আছে। হোমিওস্ট্যাসিস মিন্স দ্য মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। আমরা আইটেমের পড়াটা দ্রুত শেষ করার জন্য গাইড থেকে মূলত পড়ে থাকি। গাইডে দেখবা গাইটনের কিন্তু রেফারেন্স দেওয়া আছে, তাই পড়ার সময় যদি তুমি একটু পাশে গাইটনটা রেখে গাইটনটাও একটু দাগায় ফেলো, যে গাইডের যে কথাগুলোই তুমি পড়তেছো এই কথাগুলোই যদি একটু গাইটনে দাগায় ফেলো, তাহলে দেখবা তোমার মনে হবে যে তুমি গাইটনটাও কিছুটা হলেও পড়েছো। এতে কিন্তু তোমার কনফিডেন্সটা বাড়বে। গাইডেও কিন্তু এই গাইটনের সেম ডেফিনেশনটাই দেওয়া আছে। এবারে আসি ডেফিনেশনটায়। হোমিওস্ট্যাসিস এর বাংলা হচ্ছে সাম্যাবস্থা, অর্থাৎ সকল দিকে সমান একটা কনস্ট্যান্ট কন্ডিশন বা একটা ধ্রুব কন্ডিশন বজায় রাখা। ইন্টারনাল এনভায়রনমেন্ট আমরা এর আগের ভিডিওতে শিখেছি। ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে এক্সট্রা সেলুলার ফ্লুইড বোঝাচ্ছে। এখন এক্সট্রা সেলুলার ফ্লুইডের কনস্ট্যান্ট কন্ডিশন বলতে বোঝায় এক্সট্রা সেলুলার ফ্লুইডের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো যে কনসেন্ট্রেশনে থাকার কথা সেই কনসেন্ট্রেশনেই থাকতেছে, এবং আমার বডির সব অর্গান অ্যান্ড টিস্যু মিলে একসাথে এই কনস্ট্যান্ট কন্ডিশনটা ধরে রাখতে সহায়তা করে। যেমন দ্য লাংস প্রোভাইড অক্সিজেন টু দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড টু রিপ্লেনিশ দ্য অক্সিজেন ইউজড বাই দ্য সেল। ইসিএফে যে অক্সিজেন ছিল সেটা কিন্তু সেল নিয়ে খরচ করে ফেলে, ফলে ইসিএফে কিন্তু অক্সিজেনের ঘাটতি হয়ে যায়। তখন লাংস কিন্তু সেই অক্সিজেনটা নিয়ে দেন ব্লাডের মাধ্যমে আবার ইসিএফে সাপ্লাই করে দেয়। আবার সেলের মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো ইসিএফে আসে। ইসিএফে কিন্তু ওয়েস্ট প্রোডাক্টেরও একটা অ্যামাউন্ট থাকতে পারবে, এর চাইতে বেশি হলেই কিন্তু তখন আর কনস্ট্যান্ট কন্ডিশন থাকবে না। তাই যখনই বেশি পরিমাণ হয়ে যায় সাথে সাথে ব্লাডের মাধ্যমে সে ওয়েস্ট প্রোডাক্টটা আলটিমেটলি কিডনি দিয়ে বের হয়ে যাচ্ছে। বা এই যে সোডিয়াম আয়ন যে থাকতেছে, সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট, এই আয়নগুলোর কনসেন্ট্রেশন কিডনি দিয়ে মেনটেন হচ্ছে। কোনো কারণে যদি সোডিয়াম আয়ন বেশি হয়ে যায় তখন কিন্তু কিডনি এক্সট্রা সোডিয়ামটাকে বডি থেকে এক্সক্রিয়েট করে দিবে। আবার ইসিএফে আমাদের যে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিডটা আসে, যেটা কিনা সেল তার এনার্জি প্রোডাকশনের জন্য ইউজ করে ফেলে, আবারও কিন্তু আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম থেকে সেই জিনিসগুলো চলে আসতেছে। এবং এই ভ্যারিয়াস আয়ন, নিউট্রিয়েন্ট, ওয়েস্ট প্রোডাক্ট যেটাই বলি না কেন একটা রেঞ্জ অফ ভ্যালুতে মেনটেন হয়। রেঞ্জ বলতে বোঝায় যে এত থেকে এত এর মধ্যে। যেমন আমরা পড়েছি ইসিএফে সোডিয়ামের পরিমাণ 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এইখানে এই ভ্যালুগুলো সবগুলোর আসলে দেওয়া নাই, এটা একটু আমাদের লেকচার থেকে পড়তে হবে। লেকচার বা গাইড যেখান থেকে পড়ি না কেন, স্পেশালি সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, এই কয়েকটি জিনিস একটু পড়ে রাখা ভালো। আইটেমে জিজ্ঞাসা করে রাদার দেন অ্যাট দ্য ফিক্সড ভ্যালু, একদম এক্স্যাক্ট কোনো অ্যামাউন্ট নাই, একটা রেঞ্জ। যেমন বললাম 135 থেকে 145 মধ্যে। এখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা কথা বলা আছে যে 5 ন্যানোমোলস পার লিটার। ব্লাড সোডিয়ামের কনসেন্ট্রেশনটা বলা নেই, এটাও রেগুলেটেডের কথা বলতেছে যে নর্মালি ভ্যারিং অনলি ফিউ মিলিমোলস পার লিটার, ওই যে 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, সেই বেসিসে বলা হচ্ছে আর কি। এবারে আসে পাওয়ারফুল কন্ট্রোল সিস্টেম এক্সিস্ট ফর মেনটেনিং দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সোডিয়াম অ্যান্ড হাইড্রোজেন আয়ন, এবং এটার জন্য একটা কন্ট্রোল মেকানিজম কাজ করতেছে। শুধু সোডিয়াম অ্যান্ড হাইড্রোজেনের জন্যই না, অন্যান্য যত আয়ন নিউট্রিয়েন্ট আছে প্রত্যেকটা সাবস্টেন্সের জন্যই একটা কন্ট্রোল সিস্টেম কাজ করতেছে। যখনই বেশি হয়ে যায় তখনই কন্ট্রোল সিস্টেম বলতে আবার কিন্তু আলাদা কোনো কিছু না, আলাদা কোনো সেন্টার না, আমার বডির ডিফারেন্ট অর্গ্যান। লাইক একটু আগে আমরা যে উদাহরণগুলো পড়লাম, লাংসের কথা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের কথা, ওরাই কিন্তু আসলে এই কন্ট্রোল সিস্টেমের পার্ট হিসেবে কাজ করতেছে। এবারে আসি as well as for most of the other ion nutrients and substances in the body at levels that permit the cell tissue organ to perform their normal function, এবং এই যে রেঞ্জটা বা এই যে কনসেন্ট্রেশনটা ওইটা ওই অ্যামাউন্টে রাখতে হয় যে অ্যামাউন্টে রাখলে আমার সেলটা নর্মালি ফাংশন করতে পারবে। আরেকটা ব্যাপার যে ডিসপাইট ওয়াইড এনভায়রনমেন্টাল ভ্যারিয়েশন অ্যান্ড চ্যালেঞ্জেস ফ্রম ইনজুরি অ্যান্ড ডিজিজ, ইনজুরি বা ডিজিজ হলে কোনো কারণে আমার কোনো একটা জিনিসের লস হবে, কোনো কারণে কোনো একটা জিনিস গেইন হয়, তখনও কিন্তু সাথে সাথে সেই জিনিসটা সরায় ফেলার চেষ্টা করা হয়ে থাকে। বাই এনি চান্স আমার যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, লাইক আমার যদি ব্লাড ভলিউম বেড়ে যায়, তাহলে সাথে সাথে কিন্তু আমার বডি থেকে কিডনি কিন্তু এক্সট্রা ফ্লুইডটা বের করে দেবে। ব্লাড প্রেশার একটা ডিজিজ কন্ডিশন, সেটাকে কিন্তু আমার বডির নর্মাল মেকানিজম আগে চেষ্টা করবে সেটাকে নর্মালি আনতে। একান্ত যদি না হয়, কন্ট্রোল না হয়, তখন যেমন আমরা ওষুধ খাচ্ছি আর কি।
A large segment of this text is concerned with how each organ or tissue contribute to the homeostasis. এই যে আমরা এতক্ষণ ধরে যা কথাগুলোই বলতেছি, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে এই সাম্যাবস্থা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে এইটা সম্পর্কে সামনে ডিটেলসে বর্ণনা আছে। Normal body function require the integrated action of the cell, tissue, organ and the multiple nervous, hormonal and local control systems that together contribute to homeostasis and good health. And অবশ্যই আমার বডির প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের ইন্টার রিলেশন বা কো রিলেশন থাকতে হবে, সেলের সাথে টিস্যুর সাথে অর্গানের এবং তার সাথে আমাদের নার্ভাস সিস্টেম, হরমোনাল সিস্টেম, প্রত্যেকটা জিনিস আমার বডির একটা পার্ট আরেকটা পার্টের সাথে রিলেটেড। ইভেন আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্টেটও কিন্তু এখানে রিলেটেড। Then disease is often considered to be a state of disrupted in homeostasis. তাহলে এখান থেকে আমরা ডিজিজের ডেফিনেশন পাচ্ছি যে ডিজিজ বলতে কি বোঝাচ্ছে। However, in the presence of disease, homeostatic mechanism continue to operate and maintain vital functions through multiple compensations. এখানে কম্পেনসেশন বলতে বোঝায় ক্ষতিপূরণের মাধ্যমে, এমন না যে যখন আমার ডিজিজ হচ্ছে তখন আমার এই হোমিওস্ট্যাসিস মেকানিজমটা চলতেছে না, এরকমটা না। হোমিওস্ট্যাসিস মেকানিজমটা চলতেছে, যে জায়গাতে প্রবলেম হচ্ছে সেই জায়গায় প্রবলেমটা সলভ করেই চলতেছে। একটু আগে যে ব্লাড প্রেশার উদাহরণ দিলাম সেটা। In some cases, these compensations may themselves lead to major deviation of the body's function from the normal. একটা নর্মাল সিচুয়েশান থেকে তারা তখন অ্যাবনর্মাল সিচুয়েশানে নিয়ে যায়। অনেক সময় বলে না, যাদের হচ্ছে ব্লাড প্রেশার আছে তাদের একটা সময় দেখা যায় যে তাদের ক্ষেত্রে 130, 140 এটাই তাদের কাছে নর্মাল প্রেশার কিন্তু হয়ে যায়, এরকমটা কিন্তু অনেক সময় হয়ে থাকে। For example, diseases that impair the kidney's ability to excrete salt and water may lead to high blood pressure. যদি আমার কিডনির কোনো একটা প্রবলেম হয়ে গেছে, কিডনির কোনো একটা ডিজিজ হয়েছে, তখন কি হবে, আমার সল্ট অ্যান্ড ওয়াটারটা এক্সক্রিট করতে পারতেছে না, সল্ট অ্যান্ড ওয়াটারের পরিমাণটা আমার এক্সট্রাসেলুলার ফ্লুইডে বেড়ে যাচ্ছে, ফলে আমার আলটিমেটলি প্রেশারটা বাড়তেছে। এই প্রেশারটাই পরে কিন্তু আবার আমাদের সেই ইনিশিয়ালি হেল্পস রিটার্ন এক্সক্রিশন টু নর্মাল, তারা কিন্তু তখন আবার সেই কিডনিকে এক্সক্রিয়েট করতে বাধ্য করে, যাতে ইনটেক অ্যান্ড রেনাল এক্সক্রিশনের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করা হয়। অর্থাৎ আমার কিডনির একটা প্রবলেমের কারণে সে নর্মাল এক্সক্রিট করতে পারতেছে না, তখন কি করে, ব্লাড প্রেশার ক্রিয়েট হয়ে কিডনিকে এক্সক্রিট করতে বাধ্য করতেছে। এবং এই ব্যালেন্সটা আমাদের লাইফ মেনটেনের জন্য দরকার। কেন লাইফ মেনটেনের জন্য দরকার? আমার সোডিয়াম যদি বেড়ে যায় আমি বাঁচতে পারবো না, বা আমার পটাশিয়াম লেভেল যদি বেড়ে যায় আমার হার্ট বন্ধ হয়ে যাবে। আমার প্রত্যেকটা জিনিস একদম যতটুকু দরকার ততটুকুর মধ্যেই থাকা লাগবে। বাট ওভার লং পিরিয়ডস অফ দ্য টাইম অফ হাই ব্লাড প্রেশার ক্যান ড্যামেজ ভেরিয়াস অর্গান ইনক্লুডিং দ্য কিডনি। অনেক সময় আমাদের অনেক ব্লাড প্রেশার থাকার কারণে আমাদের কিন্তু কিডনিটা ড্যামেজ হতে পারে। নর্মালি কিডনি ডিজিজ ছাড়াও অন্য কোনো কজে আমার ব্লাড প্রেশার হয়েছে, লাইক আমার কনজেনিটাল, তো ওইটার কারণে ব্লাড প্রেশার কারণে কিডনিকে বারবার কাজ করতে হচ্ছে, ফলে কিন্তু আমার কিডনি ড্যামেজ হতে পারে, কজিং ইভেন গ্রেটার ইনক্রিজ ইন ব্লাড প্রেশার অ্যান্ড মোর রেনাল ড্যামেজ। এবং যখন আমার এই রেনালটা প্রবলেম করতেছে, দেন আবার কিন্তু আমার ব্লাড প্রেশার আরও বাড়তেছে, দেন একে তো কিডনির অবস্থা খারাপ, তখন আরও বেশি পরিমাণে প্রবলেম করতেছে। দেখো এখানে আমরা দুটো মেকানিজম, একটা দেখলাম যে একটা ভালোর দিকে আর একটা খারাপের দিকে, যে মাঝে মাঝে কিন্তু আমাদের এখানে মেকানিজমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ভালো দিকে কাজ করা সত্ত্বেও মাঝে মাঝে কিন্তু কিছুটা আমাদের প্রবলেমও করতে পারে কিন্তু। Thus, homeostatic compensation that ensure after injury, disease or major environmental challenges to the body may represent a trade-off that is necessary to maintain vital body function but may in the long term contribute to the additional abnormalities of the body function. একটু আগে উদাহরণ দিয়ে যে কথাটা বলা হইলো এই কথাটাই এখানে বলা হয়েছে, যে আমার এই হোমিওস্ট্যাসিস কম্পেনসেশন মানে ক্ষতিপূরণটা যে করে দিচ্ছে সে, এটা আমাদের জন্য দরকারি আমার বডি ফাংশনটাকে মেনটেন করার জন্য। বাট এটা যখন অনেক দিন ধরে কন্টিনিউয়াস এরকম কম্পেনসেশনটা চলতেই আসে তখন কিন্তু আলটিমেটলি আমার বডিতে বেশ কিছু অ্যাবনর্মালিটিস তৈরি করে দিতে পারে। The discipline of pathophysiology seeks to explain how the various physiological processes are altered in disease or injury. আমাদের যে ফোর্থ ইয়ার যে সাবজেক্ট প্যাথোলজিটা আসলে কি নিয়ে, এই অল্টার্ড ফিজিওলজি নিয়ে কিন্তু। This chapter outlines the different functional system of the body and their contributions to homeostasis. তার মানে আমার প্রত্যেকটা সিস্টেম হোমিওস্ট্যাসিসে কতটুকু ভূমিকা রাখতেছে সেটা সম্পর্কে মূলত বর্ণনা দেওয়া হয়েছে। আশা করি হোমিওস্ট্যাসিস ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।